আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আইনগত বিষয়গুলো বিশ্লেষণ করে থাকি এবং আইনি সচেতনতা তৈরির চেষ্টা করে থাকি। আমাদের এই অনুষ্ঠান জুড়ে আপনারা যে কোনো সময় আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন আমাদের স্ক্রলে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মধ্য দিয়ে। আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা আমরা আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আলোচনা করে আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন প্রফেসর ডক্টর ABM মাহবুবুল ইসলাম, অধ্যাপক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ওকে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, প্রিয় দর্শক, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের নির্ধারিত আলোচনার বিষয় হচ্ছে মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকার বিষয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার বলতে কি বোঝায়? থ্যাংক ইউ ভেরি মাচ। মৌলিক অধিকার ইংলিশ হলো ফান্ডামেন্টাল রাইটস। এটাকে এমন একটা বেসিক রাইটস যেটাকে মানে স্ন্যাচ করার বা এটাকে কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আর এটা এমন একটা অধিকার যেটাকে বলা হচ্ছে জন্মগতভাবে মানুষ যেটা ইনহেরিটেড। সুতরাং এই জাতীয় অনেকগুলো অধিকার আছে যেটাকে মৌলিক অধিকার হিসাবে সেটাকে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। যে দর্শকদের যে উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন, সেটা হলো বাংলাদেশের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের পার্ট তৃতীয় পার্টে এই সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আর্টিকেল 26 থেকে নিয়ে 47 এই পর্যন্ত প্রায় 22টি আর্টিকেল এখানে মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। যে আমাদের একটা বিভিন্ন সময় আমাদের অনেকে এই বিষয়টা নিয়ে একটু পার্থক্য খুঁজে বের করতে অনেকের কষ্ট হয়। সেটা হলো যে মৌলিক অধিকার এবং মানবাধিকার, এর মধ্যে কোনো বেসিক পার্থক্য আছে কিনা? মৌলিক অধিকার ইজ এ সো বেসিক অধিকার যেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকদের জন্য তা প্রযোজ্য, এবং এই অধিকারগুলো সাধারণত তার অথরিটি হচ্ছে অধিকার সংরক্ষণের অথরিটি হচ্ছে প্রত্যেকটা রেসপেক্টিভ স্টেট সরকার। আর মানবাধিকার ও মানুষের অধিকার দুটাই, মৌলিক অধিকারও মানুষের অধিকার আর মানবাধিকার মানুষের অধিকার। মৌলিকটাকে বলা হচ্ছে প্রত্যেকটা দেশের নাগরিকদের ইন্ডিভিজুয়াল স্টেট সেটাকে গ্যারান্টি করবে, এবং সেটা যদি ভায়োলেটেড হয় তখন রাষ্ট্র সেটার প্রতিকার করবে এবং রাষ্ট্রের কাছে প্রতিকারের জন্য যাবে। যে প্রতিকার কিভাবে পেতে পারে সেই বিষয়ে আমরা আলাদা প্রশ্ন আসব। আর মানবাধিকারটা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল কি বলে মানবাধিকার, সেটা হচ্ছে তার আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া, সেখান থেকে তার প্রতিকার নেওয়া যায়। সেটা কোনো রাষ্ট্র, ইন্ডিভিজুয়াল কোনো রাষ্ট্র তার প্রতিকারের কোনো ব্যবস্থা সেখানে নেই। আচ্ছা, যে মৌলিক অধিকার কেন রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রয়োজনীয় মনে করেন আপনি? মৌলিক অধিকার যদি আমরা কেন মনে করি, যদি অধিকারের যদি ইফ ইউ অ্যালাউ মি, আমি সংক্ষেপে আমাদের সংবিধানে যে কয়টা অধিকারের কথা বলা হয়েছে ভেরি ব্রিফলি আমি এটা বললেই তখন বোঝা যাবে যে এটা কেন এত প্রয়োজন। প্রথম বলা হচ্ছে আমাদের সংবিধানের এই 27 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সব মানুষ সমান, মুসলিম নন মুসলিম, নারী পুরুষ। 2 নম্বরে বলা হচ্ছে আইন কারো ধর্ম এবং কোনো ভাষাভিত্তির কোনো কারণে কোনো নাগরিকদের সাথে বৈষম্য করবে না। অল আর ইকুয়াল ইন দেয়ার স্ট্যাটাস অ্যাজ এ হিউম্যান বিং। এরপরে 29 নম্বর আর্টিকেলে বলছে সরকারি চাকরিতে সমান সুযোগ লাভের অধিকার। এটা সো মৌলিক, আমি যেহেতু এই দেশের নাগরিক। তারপরে বলা হচ্ছে এখানে কোনো বিদেশি কোনো খেতাব নিতে হলে সরকারের সেখানে অনুমোদন লাগবে। ওকে, তারপরে আইনের আশ্রয় লাভের অধিকার, এটা সো মৌলিক। আমার আইনকে আমার অধিকার ভঙ্গ করা হয়েছে, ইট ডাজ নট মিন যে ইট ইজ গো অ্যাবান্ডন। সুতরাং আইনের অধিকার লাভের প্রত্যেকটা নাগরিকের অধিকার, এটা এই জন্য এটা মৌলিক অধিকার। এরপরে আর্টিকেল 32-এ বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। প্রত্যেক ব্যক্তি বর্ন ইন্ডিপেন্ডেন্ট, তার আইনের আশ্রয়, তার জীবন এবং অর্থাৎ রাইট টু লাইফ, জীবনে বেঁচে থাকার অধিকার। এরপরে 33-এ বলে গ্রেপ্তার ও আইনের বিধান সম্পর্কে সুরক্ষা, অর্থাৎ ইচ্ছা করলেই আইনগতভাবে একজন এসে তাকে কোনো নাগরিককে অ্যারেস্ট করে নিতে পারবে না। দেয়ার শুড বি সাম কাইন্ডস অফ
ফর্মালিটিস। সুতরাং এই ব্যাপারে মৌলিক অধিকার তার একটা সুরক্ষা দিয়েছে, আইন দিয়েছে। অন্যায়ভাবে তাকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায়, হি হ্যাজ দ্য রেমেডি টু গো টু দ্য কোর্ট। তারপরে জবরদস্তি বা শ্রম নিষিদ্ধ করা হয়েছে মৌলিক অধিকার, অর্থাৎ জোরপূর্বক কাকে এই কাজটা করতেই হবে, হি ডাজন্ট ওয়ান্ট টু ডু ইট, এই মৌলিক অধিকার তাকে দিয়েছে। না, এটা এরপরে বিচার ও দণ্ডদানের বিষয়ে এখানে বলা হচ্ছে যে কোনো একটি কর্ম সংগঠনের সময় এটা যদি অপরাধ না হয়ে থাকে, নতুন করে আইন করে অপরাধ করে তাকে এখানে শাস্তি দেওয়া যাবে না। পূর্ব থেকে জনগণকে ওই আইন সম্বন্ধে জানাতে হবে, হ্যাঁ জানাতে হবে, শাস্তি কি সেটা তাদেরকে অবশ্যই প্রজ্ঞাপন আকারে রাষ্ট্র থেকে সেটি জানিয়ে দিতে হবে। তার পরবর্তীতে যদি কোনো অকারেন্স ঘটে, মানে কোনো অপরাধ ঘটে, সেক্ষেত্রে তাকে সেটার জন্য পানিশমেন্ট দেওয়া যাবে। থ্যাংক ইউ। অ্যাগেন ওই আইনে যে পরিমাণের শাস্তির বিধানের কথা বলা হয়েছে, মৌলিক অধিকার দিয়েছে, এর বেশি শাস্তি তাকে দেওয়া যাবে না। ওকে, এরপরে হচ্ছে চলাফেরার অধিকার। একজন নাগরিক দেশের যে কোনো অংশ সে চলাফেরা করতে পারবে, সমাবেশ করার অধিকার আছে, সংগঠন বা দল গঠনের অধিকার আছে, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা অধিকার আছে, পেশা এবং যে কোনো বৃত্তি গ্রহণের স্বাধীনতা মৌলিক অধিকার সংবিধান তাকে দিয়েছে। যদিও এই ব্যাপারে আমাদের বক্তব্য আছে, ক্রিটিসিজম আছে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, সেখানেও আমাদের আলোচনা থাকবে। এরপরে সম্পত্তি বিষয়ক স্বাধীনতা, যে কোনো ব্যক্তির সম্পদ গ্রহণ, ডিসপোজ, সেল, এটা তার অধিকার থাকবে। এই যে একজন নাগরিক তার মৌলিক অধিকারে, বিদেশিরা কিন্তু এসে অনাগরিক যারা, তারা কিন্তু এই অধিকার ভোগ করতে পারছে না। এবং গৃহ এবং যোগাযোগের সংরক্ষণ অধিকার, অর্থাৎ সে তার হি লিভস অ্যাট হিজ হাউস, তার এখানে প্রাইভেসি, তার যে সমস্ত কমিউনিকেশন আছে এটাকে যে কেউ ইচ্ছা খুলে এটাকে প্রকাশ করবে, এটা হলো তার মৌলিক অধিকার। এটা কে করতে পারবে না, যদি করা হয় হি ক্যান গো ফর দ্য রেমেডি। এরপরে মৌলিক, অন টপ অফ দ্যাট, এই মৌলিক অধিকার সংরক্ষণের জন্য এই আমাদের আর্টিকেল 44 সেটাকে নিশ্চিতকরণ করে, সেটাকে বলবৎ করার জন্য যদি ভায়োলেট করা হয় তাহলে আর্টিকেল 102 102 নম্বর আলোকে ই ক্যান গো টু দ্য হাইকোর্ট ফর দ্য রেমেডি। এরপরে হচ্ছে আমাদের 45 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে বিধান করার অধিকার রাষ্ট্রকে দেওয়া হয়েছে। এরপরে দায় মুক্তি বিধানের অধিকার দেওয়া হয়েছে, পাওয়ার টু প্রোভাইড ইনডেমনিটি, যদি আমাদের এখানে ক্রিটিসিজম আছে। সো এই সমস্ত মোট 26 থেকে নিয়ে 47 পর্যন্ত এই ধারাগুলো এই মৌলিক অধিকার বিষয়ে অধিকার দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। সুতরাং এগুলোকে মানে সংরক্ষণ করা এরা রাষ্ট্রের দায়িত্ব। যদি ভায়োলেট হয়, দ্য স্টেট গিভিং দ্য রাইট টু দ্য ইন্ডিভিজুয়াল সিটিজেন। জি, ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়টা একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হলো আইনের দৃষ্টিতে সমতা। এটি আসলে আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝায়? আসলে কি আমরা নাগরিক হিসাবে এই সমতাটা ভোগ করছি? কারণ আমরা লক্ষ্য করি অনেক ক্ষেত্রে আমাদের পার্বত্য চট্টগ্রামে অঞ্চলের জন্য একটা আলাদা আইন, আবার এমন হচ্ছে যে কিছু কিছু অঞ্চলের জন্য আলাদাভাবে তাদেরকে প্রতিকার দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকার রুলস রেজুলেশন তাদেরকে মেনটেন করে চলতে হচ্ছে। এই আইনি দৃষ্টিতে সমতা কি আসলেই আমরা মৌলিক অধিকার হিসাবে সবার জন্য সমভাবে প্রযোজ্য হচ্ছে? It is a very crucial and burning issues. That means equal right, সমতা, everybody has the equal right. Yes. এবং এটাও বলা হচ্ছে যে প্রত্যেকটা নাগরিক যে কোনো দেশের অঞ্চলে ঘোরাফেরা করার যে স্বাধীনতা, আসলে ইকুয়াল তো আমাদের হওয়ার কথা না। কারণ আমাদের ইকুয়ালিটির জন্য অ্যাজ এ হিউম্যান বিং উই আর ইকুয়াল। কিন্তু বর্তমানে আমাদের 1996 সালে পার্বত্য চট্টগ্রামের সাথে যে চুক্তি, সোকল্ড শান্তি চুক্তি করেছে সরকার, এই চুক্তির মাধ্যমে তাদেরকে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারগুলো মূলত সমতার ক্ষেত্রে এটাকে কি বলে, সমতার নীতিকে ভঙ্গ করা হয়েছে। অ্যাট দ্যাট টাইম আমি নিজে এর উপরে লিখেছিলাম, আমি বলেছি যে এই চুক্তিটা কেন অসাংবিধানিক হবে না। আই ট্রাই টু প্রুভ ইট ইজ আনকনস্টিটিউশনাল রাইট ফ্রম 1996। ফরচুনেটলি আমাদের হাইকোর্ট এটাকে অসাংবিধানিক বলে ডিক্লেয়ার দিয়েছে হার্ডলি হাসিনার আমলেই। তো এটা মেইন বেসিক দিক হচ্ছে সেখানে চুক্তিটা হয়েছে বাঙালি এবং পাহাড়ি। আমরা ইউনাইটেড ফর্ম অফ দ্য গভর্নমেন্ট, আমাদের এখানে এক ক্যামেরা বিশিষ্ট সরকার, কোনো প্রভিন্স নাই।
দেশের নাগরিক ইদার বাঙালি অর বাংলাদেশি, হোয়াটএভার ইট ইজ। কিন্তু এই চুক্তিতে বলা হয়েছে বাঙালি এবং বাংলাদেশি। তারপরও তাদেরকে এমন এমন সেখানে অধিকার দেওয়া হয়েছে, বিস্তারিত বলার সুযোগ নেই, সেখানে প্রায় 25 থেকে 30টা ধারায় তাদের যে অধিকারগুলো দিয়েছে। তো সুতরাং আমি মনে করি ইকুয়ালিটি অফ দ্য সিটিজেন এবং রাইট টু মুভ দ্য কান্ট্রি ফ্রিলি, ওই চুক্তির ফলে এটাকে সিরিয়াসলি হ্যাম্পার্ড করা হয়েছে। তো এটার জন্য আমার মনে হয় এটা রিভিউ করা দরকার। আমার পরবর্তীতে আমি যে রিভিউ করেছি কনস্টিটিউশন, সেখানে কথাগুলো এসেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে একটা বার্নিং ইস্যু, যদি সময় আসে এই বিষয়ে আমি আরও কিছু কথা বলার চেষ্টা করবো চট্টগ্রাম চুক্তি নিয়ে। জি, আমরা যে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, যেটা আমাদের মৌলিক অধিকার হিসেবে সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বর্তমান এবং আমরা প্রিভিয়াস যে গভর্নমেন্ট দেখেছি, তারা কি আসলে এই মৌলিক অধিকার কি আমাদের জনগণকে নিশ্চিত করতে পেরেছে? সেটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা জি, ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ কনসিয়াসনেস, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। অ্যাজ ইউ সেড, দিস ইজ ফর দ্য ওয়ান সেকশন অফ দ্য পিপল। আমরা দেখেছি যে এই ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে কি পরিমাণ আমাদের জনগণ এখানে নিষ্পেষিত এবং সাপ্রেসড হয়েছে। তো সুতরাং যারা তখনকার সময় ভুক্তভোগী, বিশেষ করে আমাদের এর আগের যে সরকার, আমাদের শেখ হাসিনা নেতৃত্বে যে সরকার, প্রায় 16 বছর পর্যন্ত একাধারে তারা দেশ চালিয়ে এসেছেন। এই সময়ে এই মত প্রকাশের স্বাধীনতাকে আমি মনে করি সম্পূর্ণভাবে সরকার বিরোধী যারা, তাদের জন্য এটাকে শতভাগ এটাকে প্রহিবিট করা হয়েছে। আর শেখ হাসিনা ওয়াজ নট দ্য পায়োনিয়ার। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, উনি পায়োনিয়ার না, ওনার ফাদার হচ্ছেন এই ব্যাপারে পায়োনিয়ার। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জীবদ্দশায় তখন তিনি 4টি মাত্র পত্রিকা রেখে বাকি সবগুলোকে তিনি ব্যান্ড করেছেন। রাতারাতি শত শত সাংবাদিক সেখানে বেকার হয়ে পড়েছে। 2টো ইংলিশ পত্রিকা, একটা ছিল ডেইলি অবজারভার, একটা হলো ডেইলি টাইমস, আর বাংলা একটা ছিল তখনকার দৈনিক ইত্তেফাক পারহ্যাপস, আর একটা ছিল বাংলার বাণী। তো সুতরাং সেখানে সরকার যে মেসেজ দিয়েছে, একটা মাত্র টেলিভিশন, ওই টেলিভিশনে সরকারে যে প্রচার করেছে, সরকারের বিপক্ষ যারা মত প্রকাশে যারা করতে চেয়েছে তাদের অ্যাক্সেস ছিল না, পত্রপত্রিকা লেখার কোনো অ্যাক্সেস ছিল না। তো আমি মনে করি যে এটা কাগজে কলমে আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আর ফ্রিডম অফ কনসিয়াসনেস এটা ছিল। কিন্তু দোজ হু আর সাবস্ক্রাইব টু দ্য আইডিয়াস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের পক্ষ ছিল, দে এনজয় মোর দ্যান ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাট ইট ওয়াজ নট দ্য মেজরিটি অফ দ্য পিপল থিংস। ওকে, ঠিক আছে স্যার। আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা সংবিধানে একটা মৌলিক অধিকার, এই ক্ষেত্রে আপনার ধর্মীয় স্বাধীনতা কীভাবে মৌলিক অধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, এবং বর্তমানে আমরা কি আসলে ধর্মীয় স্বাধীনতাটা ভোগ করি কিনা? ধর্মীয় স্বাধীনতার বিষয়টা আমাদের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে সেটা বলা হয়েছে, এবং এই ধর্মীয় স্বাধীনতার নামে আমাদেরকে, আমি বলবো অ্যাট এ গ্ল্যান্স, অধার্মিক করার একটা ষড়যন্ত্র পরিকল্পনা এর মধ্যে নেওয়া হয়েছে। ধর্মীয় স্বাধীনতার বিষয়টা আপনাকে বলতে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 41, আইন জনশৃঙ্খলা এবং নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে। যে কোনো নাগরিকের যেই কোনো ধর্ম পালন বা প্রচারের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়, উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন ও সংরক্ষণ ও ব্যবস্থা করার অধিকার রয়েছে। সেকেন্ড পার্ট ইজ অল রাইট। কিন্তু এর আইনের দ্বারা বোঝা যাচ্ছে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু প্রফেস, প্র্যাকটিস অর প্রপাগেট এনি রিলিজিয়ন। এর ধারায় আপনাকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আজকে আপনি you are propagating to the religion of the unity of God, তাহিদ। আগামী দিন যদি আপনি অন্য কোনো যে ধর্ম প্রচার প্রপাগেট করেন, আইনগতভাবে ইউ ডিড নট কমিট এনি রং। আচ্ছা,
সুতরাং এর আগে কিন্তু এটা ছিল না, এটা সংশোধিত ভার্সনে জিয়াউর রহমানের আমার সময় যেটা বলা হয়েছিল সেটা আরও একটু মাইল্ড ছিল, যে কোনো নাগরিকের যে কোনো ধর্ম পালনের অধিকার এটা ছিল না, আর একটু মাইল্ড ছিল। এরপরে আমার এখানে প্রস্তাব ছিল, আমি যে সংস্কার প্রস্তাব দিয়েছি 41-এ কি ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে, প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন ও প্রচার অধিকারের কথা বলা হয়েছে। এটি একটি আপত্তিজনক আইন, কারণ এর দ্বারা একজন তৌহিদবাদী ও তৌহিদহীন ব্যক্তি যে কোনো ধর্ম অবলম্বনও পালন করতে পারবে, অথচ তা ইসলামে অবৈধ নয়, কঠোর শাস্তিযোগ্য অপরাধ। আমাদের ব্যাপারে প্রস্তাব হচ্ছে প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিক, এইভাবে হওয়া উচিত, প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিক স্ব ধর্ম অবলম্বন পালন ও প্রচার করতে পারবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বীয় ধর্ম বিষয়ে পড়াশোনার অধিকার থাকবে। এটা হলে কোনো হ্যাম্পার কিছু হতো না। আর ঠিক তেমনিভাবে এটা এই ধর্মীয় স্বাধীনতার পিছনে একটা ইতিহাস আছে। আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস যেটাকে বলি 1948-এ যেটা ডিক্লেয়ার করা হলো, এটার আর্টিকেল 18-এ ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। অরিজিনালি এই ফ্রিডম অফ রিলিজনের কথা সেখানে ছিল না। আমরা যে হিস্ট্রি দেখি সেখানে 1948-এ তারা ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান ঘোষণা করে মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছে। এর আগে মনে হয় যেন মানুষের কোনো অধিকার ছিল না। এনাদার পুরো এটাকে একটা ফ্রেমে নিয়ে আসছে, সেটাই। এনাদার মানে ইন্টারেস্টিং অর ডিসগাস্টিং ম্যাটার ইজ দ্যাট তারা বলা হচ্ছে মৌলিক অধিকার মানবাধিকারের একটা অংশ বিশেষ। তার মানে মানবাধিকার শুরু হয়েছে 1948-এ, সেখান থেকে রাষ্ট্রগুলো ধার করে তাদের মৌলিক অধিকার সেখান থেকে নিয়ে এসেছে। আমি শেষের অংশে আমি দেখাবো যে আমার ইসলামের মৌলিক অধিকারগুলো কি আছে। তো সেখানে লেট মি সে ওয়ান ওয়ার্ড, এই মৌলিক অধিকার কীভাবে সেখানে অ্যাডেড হলো। এটা অ্যাড হয়েছে তখন পাকিস্তান এইমাত্র স্বাধীন হলো 1947 সালে, 48-এ, লেস দ্যান 1 ইয়ার ডিফারেন্স। পাকিস্তানে যখন জাতিসংঘের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল স্যার জাফরুল্লাহ খান, হি ওয়াজ আ কাদিয়ানি। আর লেবাননের একজন ছিল সেখানে খ্রিস্টান। সো লেবানি সেখানে তারা চাচ্ছে যে মুসলিমদেরকে সেখানে খ্রিস্টান বানানোর জন্য। লেবাননের আইন অনুযায়ী মুসলিমকে খ্রিস্টান বানানো সম্ভব হচ্ছে না। পাকিস্তানে কাদিয়ানিদেরকে সেখানে অমুসলিম ঘোষণা করা, তারা তাদের ধর্মীয় স্বাধীন পালন করতেছে না। তারা জাতিসংঘ সেখানে প্রস্তাব দেওয়ার প্রেক্ষিতে সেখানে ধর্মীয় স্বাধীনতা এড করা হয়। আর এই ধর্মীয় স্বাধীনতার আন্ডার দ্য ডিসগাইজ অফ ফ্রিডম অফ রিলিজিয়ন, আমি মনে করি এটা একটা মুসলিমদেরকে হান্টিং করার একটা বড় ষড়যন্ত্র। ইদানিং আমরা যেটা লক্ষ্য করি যে ধর্ম পরিবর্তনের নামে এক ধরনের বিজনেস শুরু হয়েছে। বিভিন্ন ধর্মের লোক হঠাৎ করে এসে মুসলিম হয়ে যাচ্ছে খুব সহজ হওয়ার কারণে, আবার তার মন মতো কিছুদিন থেকে এখান থেকে কিছু স্বার্থ হাসিল করার পরে আবার তার ধর্মে ফিরে যাচ্ছে। আবার মুসলিমরাও অনেককে আমরা দেখি বিভিন্ন খ্রিস্টান মিশনারিগুলো যে কাজগুলো বেশি করে ওদের সাথে মিশে তারা খুব সহজে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ব্যাক করে অথবা সেই খ্রিস্টানি থেকে যাচ্ছে। এই ধরনের এক ধরনের মানে ধর্মীয় পরিচয় দিয়ে বিজনেস কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা উদ্বেগের বিষয় আমাদের। যে অ্যানাদার থিংস হচ্ছে ধর্মীয় অবমাননার যে বিষয়টা, আমাদের মোস্ট প্রবাবলি 275 যে আমাদের পেনাল কোডের যে ধারা, সেখানে ধর্মীয় অবমাননার যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে ভেরি মিনিমাম কিছু শাস্তির কথা বলা হয়েছে। আমরা এই বিষয়ে আবারও আসবো, বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমরা আবার এই বিষয়গুলো নিয়ে আবার ডিসকাস করবো। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। জি প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। বিরতির পরে আপনারা আশা করছি আমাদের সাথে সংযুক্ত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করবেন। জি স্যার, আমরা যে জায়গাটিতে ছিলাম যে ধর্মীয় যদি কোনো কিছু ভায়োলেশন করে সেক্ষেত্রে আইনগত প্রতিকার কিভাবে আমাদের সংবিধান সুনিশ্চিত করছে কিনা এভাবে। এই প্রতিকার আমাদের পেনাল কোডের সম্ভবত 275 ধারায় বলা হয়েছে যে ধর্মীয় অবমাননার ক্ষেত্রে ন্যূনতম মোস্ট প্রবাবলি কিছুদিনের জন্য একটু জেল এবং ফাইন, জরিমানা। অথচ এটা সম্পূর্ণভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। ধর্মীয় অবমাননা বা ধর্ম ত্যাগ করা, ধর্মকে হেট করা, এটার জন্য ইসলামে
মানে কি বলে খুব কঠিন শাস্তি আছে। মোর ইম্পর্টেন্টলি কোনো মুসলিম যদি স্বেচ্ছায় যদি ইসলাম ত্যাগ করে সেটার জন্য ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের পেনাল কোডেও সেই ব্যবস্থা নেই। আর সংবিধান তো আমাদেরকে ধর্ম ত্যাগ করার জন্য ওপেন পারমিশন দিয়ে দিয়েছে। তো সুতরাং ইট ইজ আ ভেরি রেস্ট্রাকটিভ। আর এই আইন তো ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। ব্রিটিশেরা যেইভাবে ধর্মকে বুঝেছে সেইভাবেই তারা সেটাকে তাদের আইন সাজিয়েছে। যেমন ব্রিটিশ আইনে এই ধর্ম বলতে সেখানে ইসলাম ধর্ম ইনক্লুডেড না। তার প্রমাণ হচ্ছে ব্রিটিশে যখন আমাদের ধর্ম অবমাননার জন্য সালমান রুশদি, এটা 1987-এর কথা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে ব্যঙ্গ করে উপন্যাস লিখেছে। এই নিয়ে তার বিরুদ্ধে কেস হয়েছে। ব্রিটিশ কোর্ট বলেছে যে ধর্মীয় অবমাননা, এখানে ধর্ম বলতে শুধু বোঝায় খ্রিস্টিয়ানিটি অ্যান্ড জুডাইজম, নো আদার রিলিজিয়ন। একেবারে ব্রিটিশ। তার মানে তারা এখানে তাদের নিজস্ব যে ধর্ম ওই আলোকেই ব্রিটিশরা সেই আইন করে গিয়েছে। সেই আমাদের 1947 সালে পাকিস্তান হলো। এই আইন তারা তো অনেক আগে করেছে, এটাকে উদ্যোগ নেওয়ার কোনো করা হয়নি। বরং আমাদের ইনিশিয়ালি আমাদের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার যে বিধান ছিল আমাদের 15-10 সংশোধনীতে এটাকে আরও আমাদেরকে মানে ধর্ম ত্যাগ করার আরও সুযোগ করে দিয়েছে। তো সুতরাং unless and until we have the proper government, those who subscribe the Islamic religion, এর থেকে উপশম পাওয়ার ইমিডিয়েট কোনো ব্যবস্থা আমাদের সংবিধানে দেয়নি। জি, ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা জরুরি অবস্থা আমরা দেখি কিছু কিছু ক্ষেত্রে মৌলিক অধিকার সেগুলো রহিত করা হয়, সীমাবদ্ধতা আরোপ করা হয়। এটা কি আসলে মানবাধিকারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে একজন নাগরিক হিসেবে এই ধরনের সীমাবদ্ধতা আরোপ করা উচিত কিনা? আমি মনে করি কিছু কিছু অধিকার ওই সময়ে ফর দ্য গ্রেটার ইন্টারেস্টের জন্য কিছু কিছু জিনিসকে সাসপেন্ড করা যায়, বাট নট অল, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ইমার্জেন্সি প্রভিশনস, ইমার্জেন্সি ল, ইফ ইম্পোজিশন অফ ইমার্জেন্সি ল ইজ জাস্টিফাইড, এই ইমার্জেন্সিটা যদি মানে কী বলে জারি করাটা যদি বৈধ হয়ে থাকে, অনেকগুলো কারণ আছে সেখানে, যদি ইন্টারনাল ক্রাইসিস দেখা দেয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেখানে দেখা দেয়, ফরেন কোনো রাষ্ট্র যদি আমাদের উপর আক্রমণ করে বসে, এই সময় সমস্ত নাগরিকের তখন দায়িত্ব হচ্ছে ওই যে ট্যাবো যেটা আমাদের উপর এসে গেল, আমাদের অপশক্তি আমাদেরকে গ্রাস করছে, এটাকে প্রতিরোধ করা হচ্ছে আমাদের দায়িত্ব। মূলত এই সমস্ত কারণেও তো ইমার্জেন্সি সংবিধান এটাকে অ্যালাউ করেছে ইমার্জেন্সি করার জন্য। তো আমার প্রাইম কনসার্ন হচ্ছে 71 বিরুদ্ধে আমার একটা মোকাবেলা করা। সেখানে আমার জনসমাবেশ, আমার সেখানে দল গঠন করা, আমার সেখানে মত প্রকাশ নিজস্ব, তাহলে কেওয়াটের উপরে অ্যানাদার কেওয়াটিক পজিশন সেখানে সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জাতীয় তবে সেখানে আবার বলা হচ্ছে যে নিজ ধর্ম পালন, এই সমস্ত ব্যাপার এগুলো ইন্ডিভিজুয়ালি তো করবে। ইভেন ধর্ম পালনের ক্ষেত্রে আমরা করোনাকালীন সময় আমরা দেখেছি মসজিদে সমাবেশ হওয়া, সেটাও রেস্ট্রিকশনের মধ্যে এসেছে, সেটাও অনেকটা জরুরি আইনের মতোই। সুতরাং আমি মনে করি জরুরি আইনের সময় ডিউরিং দ্য পিরিয়ড অফ এমার্জেন্সি ওই সমস্ত মৌলিক অধিকারগুলো যেগুলো পালন করতে গেলে জরুরি অবস্থার মোকাবেলা করার জন্য আমাদের হ্যাম্পার হতে পারে, হুএভার কামস ইনটু পাওয়ার, জরুরি আইনটা যদি বৈধ হয়ে থাকে, এই বৈধ অবস্থাতে শুধু বেসিক ইসলামিক টেনেটগুলো পালন করা, নামাজ হজ জাকাত পালন করা ছাড়া বাকি ক্ষেত্রে সাময়িকভাবে আমি মনে করি ইম্পোজিশনটা এটি জাস্টিফাইড। জি, ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান হচ্ছে আমরা তথ্য প্রযুক্তির যুগ, এই ডিজিটাল যুগে আসলে মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার চ্যালেঞ্জ আপনি আছে বলে মনে করেন কিনা? মৌলিক অধিকার ভায়োলেট না করলে তার অপকর্ম হচ্ছে না, তাই না? যেমন রাইট টু লাইফ, তো রাইট টু লাইফ জীবনের অধিকার। এখন যদি জীবন সংরক্ষণের জন্য যদি আমার প্রটেক্টেড যদি ল সেখানে না থাকে, তাহলে যে কোনো লোক এসে আমাকে তো এখানে হত্যা করতে পারে। রাজনৈতিক সহিংসতায় গতকালও দেখেছি যে ইভেন চট্টগ্রামে
নির্বাচনী সহিংসতায় প্রার্থী মারা গেছে, বয়নার মারা গেছে। তো এই যে এরপরে হচ্ছে এই কাজগুলো এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে কোথায় কি ঘটছে, আগে লোকজনদের মাইকে ডেকে বাড়ি বাড়ি ঘুরে এনে লোকজন কি বলে আপনার জোগাড় করার যেত, এখন তার উইদিন দ্য শর্ট নোটিসে তাদেরকে এখানে ক্রাইমের জন্য আমরা আনতে পারি, ভালো কাজের জন্য আমরা আনতে পারি। এরপরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এখন দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশনটা যে কোনো ফেক নিউজ প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে, এবং এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা নিজেরা যারা এর সাথে পরিচিত না, আমরা এই সমস্ত নিউজ দেখে মনে করতাম বোধহয় এগুলো বোধহয় ঠিকই হচ্ছে। এখন তো বুঝতেছি যে এগুলো সাধারণ মানুষ এগুলি সমস্ত AI এর মাধ্যমে নিউজ দিয়ে আমাদেরকে ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে আমাদের এটাকে ভায়োলেট করা হচ্ছে, মিসইউজ করা হচ্ছে। এরপরে তো আমাদের তথ্য প্রযুক্তি আইন আছে সেখানে, তাই না? তো আমি ওভারঅল মনে করি এই তথ্য প্রযুক্তি ইট ইজ দ্য ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি এটাকে আমাদের প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি, এর মধ্য দিয়ে আমরা আমাদেরকে প্রকৃত ইনসানুল কামেল পারফেক্ট মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আর এটার মিসইউজ করলে আমরা আসফালা সাফিলিন, উই ক্যান বি দ্য লোয়েস্ট অফ দ্য লো অফ দ্য লোয়েস্ট। তো আমি মনে করি কিন্তু সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আমাদের সরকার প্রাউড ফিল করছে, DG3, DG4, DG7 এনে প্রত্যেক নাগরিকের হাতে তথ্য প্রযুক্তি তুলে দিয়ে এর ক্রাইমের পরিমাণ আমাদের এখানে আনডিবেটেড হয়ে পড়েছে, এখন আনকন্ট্রোল হয়ে পড়েছে। তো কনক্লুশন হচ্ছে তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো আছে, আমরা আমাদের ভালো কাজের জন্য, মৌলিক অধিকার সংরক্ষণের জন্য, আইনের শাসনের জন্য কাজে লাগাইতে পারি, আর নেগেটিভ যেগুলো আছে সেগুলো আমরা প্রত্যাহার করতে পারি। তাহলে আমার মনে করি তথ্য প্রযুক্তিকে আমরা ওয়েলকাম জানাইতে পারি। থ্যাংকস। আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা এর পরবর্তীতে একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি যে আমাদের মৌলিক অধিকার যে বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন মনে করেন কিনা আপনি, যে মৌলিক অধিকারগুলো আছে এগুলোর কিছু সংস্কার প্রয়োজন? থ্যাংক ইউ ভেরি মাচ। মৌলিক অধিকারগুলো আমি আগেও বলেছিলাম যে আমি নিজেই পুরো সংবিধানটাকে রিভাইজ করে একটা রিপোর্ট তৈরি করেছিলাম, এবং এই রিপোর্টটা আমি সংস্কার কমিটিতে জমাও দিয়েছি। জানি না তারা কতটুকু অ্যাকসেপ্ট করেছে না করেছে, তারা নিজেরাই চেয়ে নিয়েছে কমিটি। এখানে অনেকগুলো জিনিসে আমাদের সংশোধন করা প্রয়োজন আছে। যেমন আমাদের আর্টিকেল 27-এ বলা হচ্ছে, আমাদের আর্টিকেল 27 আর্টিকেল 35 সাংঘর্ষিক। একদিকে বলা হচ্ছে আইনটি কোনো কর্ম সংগঠনের সময় সেটা যদি অপরাধ যদি না হয়ে থাকে, আইন করে এটা অপরাধ করা যাবে না। অথচ আর্টিকেল 35-এ সেটাকে রেট্রোস্পেক্টিভ, বাংলাতে যেটা ভূতাপেক্ষ বলা হয় সম্ভবত, দিয়েই দেখা যাচ্ছে যে ক্রিমিনাল ট্রাইব্যুনাল, যেটা কলা হলো আন্তর্জাতিক অপরাধ, সেখানে অতীতের কাজগুলোকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে ইনোসেন্ট ব্যক্তিকে আমরা দেখেছি তাদেরকে ফাঁসি দেওয়া হলো। তো সুতরাং এটা সুস্পষ্টভাবে আমাদের এই মৌলিক অধিকার যে সংরক্ষণ তার বিপক্ষে। ওকে, তো 27 একদিকে 27 নম্বরে বলা হচ্ছে প্রোটেকশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, অন্য দিক থেকে 35টা অধ্যায় বলা হচ্ছে ভূতাপেক্ষ রেট্রোস্পেক্ট দেওয়া আইন তৈরি করা হয়েছে, এবং 27 কতে যাতে মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বা বাতিল করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যাদেরকে এই ট্রাইব্যুনালে যাদেরকে বিচার করা হবে, হাজির করা হবে, তাদের ক্ষেত্রে মৌলিক অধিকারের যে সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে তাদের কাছে প্রযোজ্য হবে না। ভেরি স্যাডিংলি হচ্ছে এই আইনটা যখন করা হয়েছিল সেটা বলা হচ্ছে যারা যুদ্ধ করেছে পাকিস্তানি যে সৈনিক 1997 আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে উইদাউট ট্রায়াল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল সিভিলিয়ান, এই সিভিলিয়ানকে আনার সেখানে কথা না। আর আমার দেশের যেটা পাকিস্তানি বন্দি তাদের ভাষায় ক্রিমিনাল অফেন্ডার, তাদেরকে কথা ছিল
সুতরাং ইন ভায়োলেশন অফ আর্টিকেল 28 তারা আমাদের দেশের নাগরিকদেরকে নিরপরাধীকে অপরাধী বানাইছে। কীভাবে নিরপরাধী? ইন্টারন্যাশনালি স্বীকৃত 1971-এ, এটা তো তখন দেশের পূর্ব পাকিস্তানের অংশ ছিল। এটা আমার কথা নয়, এটা ইন্টারন্যাশনাল লতে তাই বলে। যতক্ষণ পর্যন্ত পাকিস্তানি আর্মি সারেন্ডার না করেছে ততক্ষণ পর্যন্ত ইট ওয়াজ দ্য পার্ট অফ পাকিস্তান। এবং গোলাম আজমের কেসে সেখানে আদালত তাই বলেছে, সুপ্রিম কোর্ট, হ্যাঁ, 1941 সালে পাকিস্তান সারেন্ডার করার আগ পর্যন্ত ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান। দেয়ারপর ওই সময় কোনো নাগরিক যদি কোনো দায়িত্ব পালন করে থাকে উইদাউট কমিটিং এনি ক্রাইম, হি হ্যাজ পারফর্ম হিজ সিটিজেনশিপ। তাহলে কি স্যার আমাদের মানে আপনি মনে করতেছেন যে আর্টিকেল 27 এবং 35 দুটোই সংস্কার করা প্রয়োজন? অবশ্যই করা দরকার। এরপরে আমাদের আর্টিকেল 7-এ এনাদার বলা হচ্ছে যে রাষ্ট্রের যেই 4টা মূলনীতি, সেকুলারিজম, আমাদের আজকের বিষয় হলো মৌলিক অধিকার। পুরো সংবিধান আলোচনা করতে অনেক সময় প্রয়োজন আসে। 1 মিনিট, এটাকে বলা হচ্ছে, এখানে বলা হয়েছে আর্টিকেল 27 কোনোভাবেই এটাকে সংশোধন করা যাবে না। ইট ইজ সো সিরিয়াস। কারণ আমি যদি সেকুলারিজম না মানি, আমি যদি সোশ্যালিজম যদি না মানি, কোনোরকম চেষ্টা তদবির কথাগুলো ট্রিজন হিসাবে এটাকে গ্রহণ করা হবে। এবং এই ধারাগুলো সম্পূর্ণ তুরস্কে যখন মোস্তফা কামাল যখন সেখানে সেকুলারিজম কায়েম করেছে, এক্স্যাক্টলি ট্রু কপি আমাদের হাসিনা সরকার এখানে ইম্পোজ করেছে। তো সুতরাং আমি মনে করি এটা মৌলিক অধিকারের সাথে, আমি ওটার সাথে আমরা এগ্রি নাও করতে পারি, সরকার যে 4 মূলনীতি করেছে, কিন্তু বলা হচ্ছে এটা করলে এটাকে মানে সিরিয়াস ক্রাইম হিসাবে দেখা হবে, সব থেকে ট্রিজন হিসাবে উল্লেখ করেছে, ট্রিজন। জি ইয়েস প্লিজ। তারপরে তো আরও প্রত্যেকটা আর্টিকেলে ধারা এখানে আমাদের এনাদাই পেশা এবং বৃত্তির ব্যাপারে আমার একটু কথা আছে। সেখানে যে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের স্বাধীনতা আছে। ওকে, এখানে আমাদের প্রস্তাব হচ্ছে যে এটা বলা উচিত ছিল যে আইনসঙ্গত যে কোনো পেশা গ্রহণের অধিকার সেখানে আছে। যে কোনো পেশা না, যে কোনো পেশা, সেটা লিগ্যাল হতে হবে। আইনটি যদি হয়, যদি পেশাটা যে বেআইনি হয়, যেমন পতিতাবৃত্তি, আমাদের পতিতাবৃত্তি কিন্তু এখানে বৈধ, হালাল। আমাদের সেখানে হাইকোর্ট এটাকে বৈধ প্রফেশন হিসাবে স্বীকৃতি দিয়েছে, মোস্ট প্রবাবলি 1996। ওই সময় আমার উপরে লেখা ছিল সেখানে। আমাদের পার্লামেন্টে সেটা আলোচনা হয়েছে, পার্লামেন্ট এটাকে আনডু করেনি এবং এর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল কোর্টও যায়নি। তার মানে ইফ ইউ গো টু দ্য ওয়েবসাইট, তখন বলা হবে বাংলাদেশে পতিতাবৃত্তি অবৈধ নয়, তার মানে এটা বৈধ। কিন্তু এইটাই আমাদের আর্টিকেল 40-তে বলা হচ্ছে যে কোনো পেশা গ্রহণের অধিকার, এবং তাদেরকে সেক্স ওয়ার্কার হিসাবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুতরাং প্রত্যেকটা আর্টিকেলে আমাদের এখানে প্রস্তাব আছে। সংগঠনের যুক্তিসঙ্গত বাধা সংগঠন করার যে আমরা দেখলাম সংগঠনের অধিকার দেওয়া হয়েছে, সেটাকে সংস্কার করা দরকার। কি সংস্কার? যে কোনো যুক্তিসঙ্গত কারণে সাবজেক্ট টু সংগঠনের অধিকার দেওয়া হয়েছে, সমাবেশ করার অধিকার হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সাবজেক্ট টু বলে এটাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা দেখছি হেফাজতে ওরগানিকে করা হলো 28 অক্টোবর নভেম্বরে, সেখানে পল্টনিক। আমাদের লিখিত যে মৌলিক অধিকারগুলো এখানে একটা সূক্ষ্ম কারচুপি করা হয়েছে প্রণয়নের সময়, তাই না? এটাই হচ্ছে বড় বিষয়। আমরা স্যার আজকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের প্রশ্ন হচ্ছে ইসলামী আইনে মৌলিক অধিকার এবং মানবাধিকারের অবস্থান। থ্যাংক ইউ ভেরি মাচ। মৌলিক অধিকারের বিষয়ে আমার নিজের এই লেখনী বই, আমার 70 পেজ অনলি ইসলামিক মানবাধিকার সংক্রান্ত। আমি শুধু হেডিংগুলো শুধু পড়ে যাচ্ছি। আমার এখানে আমরা যে প্রগ্রেসিভ কোরআন এবং হাদিস থেকে দেখি যে ওদের ভাষা 1948-এ এসে মাত্র হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস হলো, সেইখান থেকে রাষ্ট্রগুলো তাদের ধার করে এনে মৌলিক অধিকার করলো। আর আমরা দেখেছি আমাদের রাইট টু লাইফ, আল্লাহ তাআলা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে কোনো জীবনকে সংহার করা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আমাদের আছে এরপরে শুধু হেডিংগুলো পড়ে যাও, রাইট টু বি ফ্রি ফ্রম পারসিকিউশন, নির্যাতন নিপীড়ন থেকে বেঁচে থাকার অধিকার। এই ব্যাপারে আমাদের কোরআনের আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনাত, যে কোনো ব্যক্তি কোনো মুমিন নারী পুরুষকে অন্যভাবে কষ্ট দেয় তাদের পানিশমেন্টের কথা বলা হয়েছে। আমি হেডিংগুলোই শুধু আমি
রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, তোমরা যেন পরস্পরকে যেন তোমরা চিনতে পারো। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে এই মানুষের সমতা হচ্ছে আর নাসু সাওয়াউন কা আসনান আল মেস, একটা চিরুনির দাঁত যেমন সমান, প্রত্যেকটা মানুষের মধ্যে তার মধ্যে একটা সমতা আছে মানুষ হিসাবে, অ্যাজ এ হিউম্যান বিইং। ওকে, দেন কাম টু দ্য রাইট টু প্রাইভেসি। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন, ইভেন তোমরা অন্যের ঘরে যদি প্রবেশ করো, ইভেন নিজের মায়ের ঘরে প্রবেশ করো, সেখানেও তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এরপরে আমরা দেখি রাইট টু ফুড, শেল্টার, ক্লথ অ্যান্ড হেলথ কেয়ার, 5টা এডুকেশন, 5টা জিনিস এখানে। অর্থাৎ আমরা যে খাদ্য, অন্ন, বস্ত্রের কথা একসময় বলা হয়তো বাস, কাপড়, বাসস্থানে 5টিকে মৌলিক অধিকার রাজনৈতিক নেতারা বলা হতো। এটার একটা কারণ আছে। একটা হাদিসে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি জিনিসের কথা উল্লেখ করেছেন। এটা নিয়ে একটা কবিতা হলো, হাসরের দিন বিচারে বসিয়া সুদাবে জগৎ স্বামী, তুমি তো আমার করোনায় সেবা রুগ্ন ছিলাম আমি। তো এই হাদিসের আলোকে এই কবিতাটা করা আমরা দেখি। তাহলে রাইট টু ফুড, প্রত্যেক ব্যক্তি, আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকের আমি রিজিক দিয়ে পাঠাইছি, কিন্তু তোমরা অন্যের অন্ন শেষ করে ফেলেছে, অন্যরা সেটা পাচ্ছে না। তো সুতরাং আমাদের এটা রাষ্ট্রের দায়িত্ব। ক্লদিংয়ের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি। মানুষ ছাড়া আর কোনো কারোর জন্য পোশাকের কোনো ব্যবস্থা নাই, তাই না? এরপরে আমরা দেখি লেট মি টু, হেডিংগুলো অন্তত পড়ে যাওয়ার জন্য, অসুস্থতা, এই যে মেডিকেল কেয়ারে যেই উপশম পাওয়া মৌলিক অধিকার, প্রত্যেকটা নাগরিক স্বাস্থ্যসেবা পেতে হবে। কোরআন এবং হাদিসে আমাদের সেই জিনিস আমাদের সেখানে উল্লেখ আছে। শিক্ষার ব্যাপারে বলা হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রথম কোরআনের আয়াত যিনি পেলেন, সেটা ছিল ইকরা, পড়ো, রিড রিড রিড, হ্যাঁ, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক। তো সুতরাং এই যে রাইট টু এডুকেশন, ইসলামের মৌলিক বিষয়, এগুলো আমাদের মৌলিক অধিকার। রাইট টু জাস্টিস, ন্যায় বিচার পাওয়ার অধিকার, ইকুয়াল টু জাস্টিস আমাদের সেটা আছে। রাইট টু বি ইনোসেন্ট ফর দ্য অফেন্স অফ আদার্স অ্যান্ড আনটিল কনভিকশন, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সে নিরপরাধ থাকার অধিকার, যেটা আমাদের সংবিধানে করণ করেছে, আমাদের কোরআন 1000 বছর পূর্বের কথা। তারপরে বলা হচ্ছে যে অন্যের অপরাধের জন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না। ওকে, তারপরে আমাদের অধিকার হচ্ছে রাইট টু বি প্রোটেকশন ফ্রম ম্যালট্রিটমেন্ট, যেটা আমাদের মৌলিক অধিকার, ম্যালট্রিটমেন্ট করা যাবে না। এরপরে আমাদের এগুলো কোরআন এবং হাদিসের সাপোর্ট আছে। ফ্রিডম ফ্রম রিলিজিয়ন অ্যান্ড কনসিয়াসনেস, আল হক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না, ওকে, লা ইকরাহা ফিদ্দিন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, I have a published book, Freedom of Religion in Sharia, a comparative analysis. It is 550 pages, alhamdulillah, only for freedom of religion. সুতরাং 1 or 2 word it is not suffice to discuss here. তো সুতরাং শুধু অনলি লা ইকরাহা ফিদ্দিন, শুধু এটুকু ফ্রিডম অফ রিলিজিয়ন নয়। এরপরে ডাইমেনশন অফ ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, প্রচার, প্রপাগেশন। ওকে, দেন কনসিয়াসনেস অ্যান্ড লিভিং অফ দ্য রিলিজিয়ন, এই যে আমরা যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা বললাম, লিভিং অফ রিলিজিয়ন, ইসলামী স্বেচ্ছা রিলিজিয়ন ত্যাগ করার কোনো অধিকার নেই, অথচ আমাদের মৌলিক অধিকার দিয়েছে যে যে কোনো ধর্ম তখন ইচ্ছে করলে, ভালো লাগলে করলে, ভালো না লাগলে। সুতরাং ইট ইজ টোটালি কন্ট্রারি। রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যাসেম্বলি, আমাদের কোরআন এবং সুন্নাহর সেখানে আমাদের জন্য উপশম আছে, আমাদের তথ্য আছে। রাইট টু অ্যাসেম্বলির কথা আছে, শেষের দিকে চলে রাইট টু স্পিচ। ওকে, দেন রাইট টু ফ্রম ফ্যামিলি থ্রো ভ্যালিড ম্যারিজ, বৈধ বিয়ের মাধ্যমে পরিবার গঠনের অধিকার আমাদের আছে, ইসলাম আমাদেরকে প্রোভাইড করেছে। ওকে ওকে, রাইট টু লিড ক্রাইম ফ্রি লাইফ, ক্রাইম, অপরাধ সংগঠনের সুযোগ আছে বলেই তো আমি অপরাধ করেছি, এটা একটা মৌলিক অধিকার হওয়া দরকার, যে একটা লোক ইচ্ছে করলেও অপরাধ করার সে সুযোগ পাবে না, সেই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। এরপরে রাইট টু লিড পলিউশন ফ্রি লাইফ, এটা আমাদের মৌলিক অধিকার হওয়া দরকার। পলিউশন ফ্রি, পলিউশনের কারণে আমাদের হসপিটালগুলো জমজমাট, এখন মেডিসিন ব্যবসা জমজমাট সবচেয়ে বেশি, বিকজ পলিউশন আমরা এফেক্টেড হচ্ছি। তো রাইটলি আমরা আজকে মৌলিক অধিকার আমাদের যেই বর্তমান সংবিধানে যেটা দিয়েছে,
এরপরে আমরা দেখলাম কিছু কিছু সঙ্গতি অসঙ্গতি সেখানে আছে, আর আমরা কোরআনিক আমরা কিছু দিক সেখানে নিয়ে আসলাম। যে আমরা সর্বশেষ আমাদের ফাইন্ডিং হচ্ছে যে উই আর দ্য পাইওনিয়ার, যারা আমাদের নিয়েছে ধার করে নিয়েছে, আর এগুলোর ভেরি রিসেন্ট। আর আমাদের মৌলিক অধিকার, আমাদের হিউম্যান রাইট অতটুকু পুরানো যতটুকু মানব জাতির ইতিহাস পুরানো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। জি, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি যদি 1 মিনিটে বলতেন যে এই মুহূর্তে যে সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে, কোন কোন অধিকারগুলো অতি দ্রুত সংস্কার করা দরকার মানুষের কল্যাণের জন্য? আমার ফাইন্ডিংস আমি অলমোস্ট সবগুলো আর্টিকেলেই 22 অধিকারের কথা বলা হয়েছে, আমি কম বেশ সবগুলোতে আমি সেখানে তুলে ধরেছি। 1 নম্বর এখন হতে পারে আমাদের যেই আর্টিকেল 41, যেটা ধর্মীয় স্বাধীনতার কথা যেটা বলা হয়েছে, কারণ এটা আমাদেরকে ডিস্টার্ব করে দিচ্ছে। এরপরে আমাদের আর্টিকেল 28-এ যেটাকে আর্টিকেল 27-কে সেটাকে কোনো রকম ইয়ে করা যাবে না, মানে পরিবর্তনের চেষ্টা করা যাবে না, কারণ এটা করলে ট্রিজনের মধ্যে পড়তে হবে। এরপরে আমাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলির নামে আমাদের সে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, দিনই কাজকর্ম করার থেকে আমাদেরকে বিরত রাখা হচ্ছে। তো আমার ধারণা অনুযায়ী আমি যতগুলো আর্টিকেল আছে প্রত্যেকটাতে কম বেশ আমার অল্টারনেটিভ কিছু প্রস্তাব আমি দিয়েছি, কারণ এগুলো যারা করেছে তারা পিওরলি সেকুলারিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট, দে ডু নট হ্যাভ এ ইসলামিক কমিটমেন্ট। সো দ্যাটস অল আই থিঙ্ক এট প্রেজেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আশা করছি আবারও অন্য কোনো টপিকস নিয়ে আপনাকে আমরা আমন্ত্রণ করব। তো প্রিয় দর্শক, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আমরা বিদায় নিচ্ছি। আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবার উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।